বন্ধুরা যখন শুধুমাত্র তিনটে সুপারহিরোরই সময় চলছিল, অর্থাৎ স্পাইডারম্যান, সুপারম্যান এবং ব্যাটম্যানের, এবং এর আগে পর্যন্ত আমরা শুধুমাত্র এই তিনটি সুপারহিরোরই মুভিকে দেখতাম। কিন্তু তখনই একটি নতুন সুপারহিরোর এন্ট্রি হয়, যার নাম ছিল আয়রন ম্যান, যে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের প্রথম সুপারহিরো ছিল। চলুন মুভিটাকে শুরু করা যাক। বন্ধুরা আজকের এই ভিডিওতে স্বাগতম। বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি মার্ভেলের সবথেকে প্রথম মুভি আয়রন ম্যানকে, যার IMDb রেটিং হলো 7.9 এবং এই মুভিটি এসেছিল 2008 এবং এই মুভিটি রিলিজ হওয়ার পর মার্ভেল কখনোই আর পিছনে ফেরে তাকায়নি। এসব ছাড়াও এই মুভিটি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ইনফিনিটি সাগার ফেজ 1 এর প্রথম মুভি। এই মুভিটির জন্য রবার্ট ডাউনি জুনিয়র অনেকটাই বেশি পরিমাণে জনপ্রিয় হয়ে যায়। চলুন এবার মুভির স্টোরিলাইনকে জানা যাক। এই মুভিটি শুরু হয় আফগানিস্তানের কুনার প্রোভিন্সের মধ্যে, যেখানে আমরা কয়েকটি মিলিটারি গাড়িকে দেখতে পাই এবং ওই গাড়ির মধ্যে একটি গাড়িতে টনি স্টার্কও বসেছিল। এবং তখন তারা কোথায় বলছিল, তখনই তাদের গাড়ির উপরে আতঙ্কবাদীরা হামলা করে দেয়, যার ফলে সমস্ত মিলিটারি সোলজার একেবারেই মারা যায়, যার ফলে টনি অনেকটাই খারাপভাবে আহত হয়ে যায়। এরপরে আতঙ্কবাদীরা টনি স্টার্ককে উঠিয়ে নিয়ে চলে যায় এবং একটি ভিডিও দ্বারা তাকে দেখানো হতে থাকে। এর পরের সিনে আমরা 36 ঘন্টা আগের কাহিনীকে দেখতে পাই, যেখানে টনির সম্বন্ধে কথা বলা হচ্ছিল, যে ছোটবেলা থেকেই একটি জিনিয়াস মানুষ ছিল এবং নিজের বাবা মা মারা যাওয়ার পর সে কিভাবে স্টার্ক ইন্ডাস্ট্রিকে এত উপরে নিয়ে গিয়েছিল এবং সে কেমন কেমন হাতিয়ারকে বানিয়েছিল। এই সমস্ত কিছুকে অ্যাচিভ করার জন্য টনি স্টার্ককে একটি পুরস্কার দেওয়া হয়, কিন্তু টনি স্টার্ক ওখানে ছিল না। ওই জন্য ওই পুরস্কারকে নিয়ে নেওয়ার জন্য অবভিয়াস স্ট্যান ওখানে চলে আসে এবং সে টনি স্টার্কের ম্যানেজার এবং বিজনেস পার্টনারও ছিল। এবং এই মুভির সব থেকে বড় ভিলেন হলো ইনি। অন্যদিকে টনি স্টার্ক হলো একটি বিলিনিয়ার প্লে বয় এবং ফিলন্থ্রপিস্ট, যে সবসময় নিজের জীবনকালে এনজয় করেই থাকে। এই জন্য অবভিয়াস টনি স্টার্ককে দেখে অনেকটাই বেশি পরিমাণে রেগে যায়। এরপরে আমাদেরকে দেখানো হয় টনিকে, যে একটি ক্লাবের মধ্যে ছিল যেখানে সে জুয়া খেলছিল, কিন্তু ওই জায়গার মধ্যেই জেমস রোডস এসে যায় টনির ওই অ্যাওয়ার্ডকে নিয়ে, কিন্তু টনি ওই অ্যাওয়ার্ডকে ঘুরেও তাকায়নি। এই জন্য টনি ওই অ্যাওয়ার্ডকে অন্য কাউকে দিয়ে ওখান থেকে যেতেই চাচ্ছিল, কিন্তু তখনই একটি জার্নালিস্ট যার নাম ক্রিস্টিন ছিল, সে টনিকে আটকে নেয় এবং হাতিয়ারকে নিয়ে এসে প্রশ্ন করতে থাকে। এবং এরপরে আমরা তাদের দুজনকে বেডরুমের মধ্যে দেখতে পাই। এরপরে আমরা ক্রিস্টিনকে দেখতে পাই, যে সকাল পর্যন্ত ঘুমিয়েই যাচ্ছিল। এবং এখানে আমরা প্রথমবার জার্ভিসের আওয়াজকেও শুনতে পাই, যে একটি সুপার কম্পিউটার সফটওয়্যার ছিল, যার আওয়াজকে শুনে ক্রিস্টিন একেবারে জেগে উঠে এবং তখন সে জানতে পারে সে কোথায় রয়েছে বলে। এবং ওই জায়গাটা ছিল টনি স্টার্কের ঘর, অর্থাৎ নিউ ক্যালিফোর্নিয়ার একটি জায়গাতে। এবং এরপরে সে টনিকে খুঁজেই যাচ্ছিল, কিন্তু তখনই আমরা ওখানে পেপার পটকে দেখতে পাই। পেপার তাকে কাপড় দেয় এবং ওখান থেকে যাওয়ার জন্য তাকে বলে দেয়। এরপরে পেপার টনি স্টার্কের কাছে চলে যায়। এরপরে পেপার টনি স্টার্ককে বলে জেমস রোড তার প্লেনের মধ্যে তার জন্য সে অপেক্ষা করছে, তোমার ওখানে যাওয়া উচিত। আসলে পেপার পট টনি স্টার্কের সেক্রেটারি। এরপরে আমরা হ্যাপিকে দেখতে পাই, যে টনির সাথে একটি প্লেনের উপরে চড়ছিল, যেখানে রোডস প্রথম থেকেই ওখানে দাঁড়িয়েছিল, যে টনির উপর অনেকটাই বেশি পরিমাণে রেগে গিয়েছিল, কারণ সে ওখানে 3 ঘন্টা লেট এসেছিল। এরপরে টনি ব্র্যাকগ্রাম এয়ারবেস, যেটি আফগানিস্তানের মধ্যে ছিল, সেখান থেকে সে নেমে পড়ে এবং সেখানে টনি নিজের খুবই পাওয়ারফুল ওয়েপনকে দেখাতে এসেছিল এবং সেটিকে সে মিলিটারির কাছে বিক্রি করতে এসেছিল। এবং ওই হাতিয়ারের নাম ছিল জেরিকো, যে এতটাই বেশি পরিমাণে শক্তিশালী ছিল যে যেটি 1 সেকেন্ডের মধ্যেই সবকিছুকে ধ্বংস করে দিতে পারত। এবং ওখানে ডিল কমপ্লিট করে টনি স্টার্ক ওখান থেকে ঘর যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখনই টনির গাড়ির উপরে হামলা হয়ে যায়। এরপরে আমরা টনি স্টার্ককে প্রেজেন্ট টাইমের মধ্যে দেখতে পাই, যেখানে টনিকে আতঙ্কবাদী উঠিয়ে নিয়ে চলে গিয়েছিল। এখানে টনি স্টার্ক ইয়ানসিনকে দেখতে পায়, যে নিজেও একটি ডক্টর ছিল, যাকেও ওখানে বন্দি করে রাখা হয়েছিল। টনি স্টার্কের শরীর অনেকটাই বেশি পরিমাণে ইনজার্ড হয়ে গিয়েছিল, যেখানে টনি স্টার্কের শরীরের ভিতরে অনেকগুলোই বোমের টুকরো ঢুকে গিয়েছিল। এবং ইয়ানসিন টনি স্টার্কের জীবনকে বাঁচানোর জন্য একটি ম্যাগনেটিক রিঅ্যাক্টরকে উৎপন্ন করে নেয় এবং ওটিকে সে গাড়ির ব্যাটারির সাথে একেবারে জুড়ে দিয়েছিল, যাতে বোমের ওই টুকরোগুলো টনি স্টার্কের হৃৎপিণ্ডের কাছে না যেতে পারে, যাতে টনি স্টার্ক কিছু সপ্তাহের জন্য বেঁচে থাকতে পারে। ইয়ানসিন টনি স্টার্ককে ওই সমস্ত বোমের টুকরোগুলোকেও দেখায় এবং তখনই ওখানে ট্রেনিং এর আতঙ্কবাদীও এসে যায় এবং টনিকে জেরিকো মিসাইল বানানোর জন্য বলতে থাকে, কিন্তু টনি স্টার্ক একেবারে না বলে দেয়। এরপরে ওই সমস্ত আতঙ্কবাদীরা টনি স্টার্কের উপর টর্চার করতে থাকে এবং ওই গুহা থেকে টনি স্টার্ককে বাইরেও বার করে নিয়ে আসে। টনি যখনই নিজের চোখকে খুলে, তখন সে এটিকে দেখে অনেকটা অবাক ছিল, যে তার বানানো হাতিয়ারগুলো এই সমস্ত আতঙ্কবাদীদের হাতে কিভাবে এসেছে বলে। টনি এইসবকে চিন্তা করছিল, তখনই ট্রেনিং এর কমান্ডার রাজাকের গার্ডগুলো তার কাছে এসে যায় এবং সে বলে এখানে সমস্ত ধরনের জিনিস রয়েছে যেটির দ্বারা তুমি জেরিকো মেশিনকে বানাতে পারবে, এবং যখন মিসাইলকে বানানো হয়ে যাবে তখন তারা টনিকে একেবারে মুক্ত করে দিবে। কিন্তু টনিও এটা
জানতো যে এরা তাকে কখনোই মুক্ত করবে না, কিন্তু সে তাদেরকে একেবারে হ্যাঁ বলে দেয় এবং এগুলোকে রাজা উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল এবং এখান থেকেই টনি বাইরে বেরানোর পদ্ধতিকে খুঁজছিল। এই জন্যই টনি স্টার্ক সব থেকে প্রথমে নিজের জন্য আগ রিয়েক্টরকে বানায়, যাতে সে জীবন্ত থাকতে পারে এবং ব্যাটারিকে যাতে সব জায়গায় নিয়ে যেতে না হয়। টনি ইয়ানসিনকে আয়রন ম্যানের ডিজাইনকে দেখাতে থাকে, যেটিকে দেখে ইয়ানসিন অনেকটাই বেশি পরিমাণে খুশি হয়ে যায় এবং এরপরে তারা দুজনেই ওই জিনিসটাকে বানানোর জন্য লেগে যায় এবং রাজাও তাদেরকে ক্যামেরার মধ্যে দেখছিল এবং রাজার চিন্তা হওয়ার জন্য তার সোলজারকে নিয়ে তারা টনি স্টার্কের কাছে এসে যায় এবং সে ইয়ানসিনকে জিজ্ঞাসা করে এখানে কি চলছে, কিন্তু ইয়ানসিন তাকে কিছুই বলেনি। এই জন্য সে ইয়ানসিনের মুখে জ্বলন্ত লোহাকে তার মুখে ঢুকিয়ে দিতে যাচ্ছিল, তখন টনি বলে তাকে তার জরুরি মিসাইল বানানোর জন্য। এই জন্য রাজা ইয়ানসিনকে একেবারেই ছেড়ে দেয়। এই জন্য রাজা শুধুমাত্র একটি দিনেরই সময় দেয় মিসাইলকে কমপ্লিট করার জন্য। এরপরে টনি নিজের কাজে লেগে যায় এবং এরপরে টনি আয়রন ম্যানের স্যুটকে একেবারেই কমপ্লিট বানিয়ে নেয়, কিন্তু ওর মধ্যে সফটওয়্যার দেওয়ার জন্য তার কিছু সময়ের দরকার ছিল। এটিকে ইয়ানসিন একেবারেই বুঝতে পেরে যায়। এই জন্য সে টনিকে আরো বেশি সময় দেওয়ার জন্য আতঙ্কবাদীদের বন্দুক নিয়ে গুহার মধ্যে দৌড়াতে থাকে, যার ফলে আতঙ্কবাদী একেবারেই ভয় পেয়ে যায়, যার ফলে তাদের ধ্যান টনির উপর থেকে চলে যায়। এর ফলে টনির স্যুটের মধ্যে ওই সফটওয়্যারটি একেবারে ডাউনলোড হয়ে যায়। টনি কিছু আতঙ্কবাদীকে মেরে ওই গুহা থেকে পালিয়ে যায়, যেখানে তার বানানো সমস্ত হাতিয়ারকে সে একেবারে ধ্বংস করে দেয় এবং ওখান থেকে উড়ে গিয়ে সে একটি মরুভূমির মধ্যে পড়ে যায়, যার ফলে তার স্যুটটি একেবারেই খারাপ হয়ে যায়। যার পরে জেমস রোড তার আর্মিদেরকে নিয়ে কিছুক্ষণের মধ্যেই টনি স্টার্কের কাছে চলে আসে, কিন্তু ওই গুহার মধ্যে হওয়া লড়াইতে ইয়ানসিন একেবারেই মারা যায়, যার ফলে টনি অনেকটাই বেশি পরিমাণে দুঃখী হয়ে যায়। যার ফলে টনি এবং রোডস ইউএস প্লেনের সাহায্যে সে আমেরিকার মধ্যে পৌঁছে যায়, যেখানে তাকে রিসিভ করার জন্য পেপার এবং হ্যাপি এসে যায়। এরপরে টনি ওখানে প্রেস কনফারেন্স করাতে থাকে এবং সে বলে আগে থেকে আর স্টার্ক ইন্ডাস্ট্রি কখনোই ওয়েপনকে আর বানাবে না, যার ফলে অবডিএস-10 অনেকটাই বেশি পরিমাণে অবাক হয়ে যায়, কারণ সেও স্টার্ক ইন্ডাস্ট্রির পার্টনার ছিল। এরপরে আমরা টনিকে দেখতে পাই যে নিজের জন্য একটি খুবই পাওয়ারফুল আর্ক রিয়েক্টরকে বানিয়ে নিয়েছে এবং পেপারের সাহায্যে ওই আর্ক রিয়েক্টরকে তার বুকের মধ্যে ফিট করে নেয় এবং পুরনো আর্ক রিয়েক্টরকে ফেলিয়ে দিতে বলে পেপারকে, কিন্তু পেপার ওটিকে আর করে না, বরং সে ওই আর্ক রিয়েক্টরকে একটি শিশির মধ্যে ঢুকিয়ে রেখে দেয় এবং সে ওই জিনিসটাকে টনির ল্যাবের মধ্যে রেখে দেয়। এরপরে টনি স্টার্ক আয়রন ম্যান স্যুট বানানোর জন্য সবকিছুকে এক জায়গায় আনতে থাকে এবং টনি স্টার্কের কয়েক মাস লেগে যায় এই স্যুটটিকে বানানোর জন্য, কারণ সেটি একটি অ্যাডভান্স স্যুট ছিল যেটিকে আজ পর্যন্ত কেউ আর বানায়নি এবং টনি ওই স্যুটকে চেক করার জন্য সমস্ত সফটওয়্যারকেই ব্যবহার করতে থাকে এবং টনি ওড়ার জন্য একেবারেই তৈরিও হয়ে যায়। ওই স্যুটের গতি অনেকটাই বেশি পরিমাণে ছিল এবং এরপরে টনি স্টার্ক ওই স্যুটটি কতটা উপরে উঠতে পারে সেটিকে নিয়ে সে টেস্ট করতে থাকে। এই স্যুটের মধ্যে একটি কমতি ছিল। যখন টনি স্টার্ক এই স্যুটটিকে নিয়ে অনেকটাই উপরে চলে যায়, তখন আয়রন ম্যানের এই স্যুটটি একেবারেই বরফে পরিবর্তন হয়ে যায়, যার ফলে জার্ভিস সফটওয়্যারও একেবারে বন্ধ হয়ে যায়। এরপরে টনি স্টার্ক ওই স্যুটের ওই সমস্ত দুর্বলতাকে একেবারেই ঠিক করে নেয়। অন্যদিকে আমরা দেখতে পাই রাজাকের আতঙ্কবাদীরা টনির বানানো প্রথম আয়রন স্যুটকে একেবারে খুঁজে বার করে নেয়, যেটিকে ব্যবহার করে টনি ওই জায়গা থেকে একেবারে পালিয়ে গিয়েছিল এবং তারা ওই জিনিসটাকে নিয়ে ওই জায়গা থেকে একেবারে চলে আসে। এরপরে টনি নিজের কোম্পানির পার্টিতে চলে আসে, যেখানে সে শিল্ডের একটি মেম্বারকে দেখতে পায় যার নাম ছিল ফিলিপ কুলসন। তারা দুজনে কোথায় বলছিল, তখনই সে পেপারকে দেখতে পায়। ওই দিন পেপারকে অনেকটাই সুন্দর দেখাচ্ছিল, এই জন্য টনি তাকে দেখতেই থাকে এবং টনি পেপারকে ডান্স করার জন্যও বলে এবং তারা দুজনে ডান্স করতে থাকে। এরপরে পেপার নার্ভাস হয়ে যায়, এই জন্য তারা দুজনে মিলে ছাদে চলে যায়। টনি পেপারকে কিস করতেই যাচ্ছিল, তখনই পেপার টনিকে একটি ড্রিঙ্কস চায়, যেটিকে টনি আনতেও চলে যায়। এই পার্টির মধ্যে ক্রিস্টিনও এসেছিল এবং সে টনিকে কুলমিরার কয়েকটি জায়গাকে দেখায়, যেখানে স্টার্ক ইন্ডাস্ট্রির হাতিয়ারকে এখনো বিক্রি করা হচ্ছে এবং ওই হাতিয়ারের মধ্যে জেরিকো হাতিয়ারও ছিল। টনি ওইগুলোকে দেখে অফ ব্রিয়ার্ডের কাছে চলে যায় এবং সে তাকে বলে তুমি আমার অনুমতি ছাড়া কিভাবে এই সমস্ত হাতিয়ারগুলোকে বিক্রি করেছো। অফ ব্রিয়ার্ড কোন রকম জবাব না দিয়ে ওখান থেকে চলে যায়। এরপরে টনি টিভির মধ্যে কুলমিনারের ঘটনাকে দেখতে পায়, যেখানে রাজাকের আর্মি সাধারণ মানুষের উপর অনেকটাই বেশি পরিমাণে অত্যাচার করছিল এবং ওই জায়গার মধ্যেই ইয়ানসিনও বসবাস করত। এই জন্য ওই জায়গাটি টনি স্টার্কের জন্য খুব একটি গুরুত্বপূর্ণ জায়গা ছিল। এরপরে সে নিজের আয়রন ম্যান স্যুটটিকে পরে ওই আতঙ্কবাদীদের সাথে লড়াই করার জন্য চলে যায়। অন্যদিকে আতঙ্কবাদী গুলমিনারের মধ্যে অনেকটাই বেশি পরিমাণে আতঙ্ক ছড়াচ্ছিল। বাচ্চা থেকে শুরু করে বয়স্ক কোনো ধরনের মানুষকেই তারা ছাড়ছিল না এবং একটি বাচ্চার সামনে তার বাবাকে মেরে দেয় ওই আতঙ্কবাদীরা। এর কিছুক্ষণ পরে ওখানে আয়রন ম্যান এসে যায় এবং ওই সমস্ত আতঙ্কবাদীকে টনি স্টার্ক একেবারেই মেরে দেয় নিজের স্যুটের সাহায্যে এবং ওই সমস্ত আতঙ্কবাদীর মধ্যে একটি আতঙ্কবাদীকে টনি স্টার্ক ওই সাধারণ মানুষের হাতে একেবারেই তুলে দেয় এবং টনি বলে তোমাদের
তোমাদের যেটা ইচ্ছে হয় এর উপরে সেটাকেই করতে পারো। এটিকে বলে টনি ওই জায়গা থেকে একেবারেই চলে যায়। রাস্তার মধ্যে সে স্টার্ক ইন্ডাস্ট্রির হাতিয়ারকেও দেখতে পায়, যেটিকে সে একেবারে ধ্বংস করে দেয়। এবং এখনই টনি স্টার্ক আকাশের মধ্যে দিয়ে ঘরের দিকেই যাচ্ছিল। এরপরে এয়ারফোর্সের প্লেন তার পিছনে পড়ে যায়, কারণ তারা এত ছোট প্লেনকে কখনোই দেখেনি। এবং ওই সমস্ত প্লেনগুলো টনির উপরে হামলাও করে দেয়। এবং জেমস রোড বুঝতে পেরে যায় এটি হয়তো টনির কাজ হবে, এই জন্য সে টনিকে কল করতে থাকে। তাই সে প্রথমে না করে দেয়। যখন এয়ারফোর্সের আর্মিগুলো তার উপরে অনেকটাই বেশি পরিমাণে অ্যাটাক করে দেয়, তখন সে গিয়ে বলে আমি এই শুটের মধ্যে রয়েছি। এরপরে টনি স্টার্ক ওখান থেকে ওই সমস্ত আর্মি প্লেনগুলোকে বোকা বানিয়ে ওখান থেকে চলে যায়। এরপরে টনি নিজের আয়রন স্যুটকে একেবারেই খুলছিল, তখনই পেপার বট তাকে দেখতে পেয়ে যায়। ওই স্যুটের মধ্যে অনেকগুলো গুলির চিহ্নও ছিল, যেটিকে দেখে পেপার অনেকটাই বেশি পরিমাণে ভয় পেয়ে যায়। পরের সিনে আমরা অবডিএস 10 কে দেখতে পাই, যে আতঙ্কবাদীদের কমান্ডার রাজাকের সাথে দেখা করতে যায় এবং সে নিজের সাথে কয়েকটি মানুষকেও নিয়ে যায় যারা খুবই বেশি পরিমাণে ট্রেন্ড ছিল। অবডিয়াস রাজাকের উপর অনেকটাই বেশি পরিমাণে রেগেছিল, কারণ তারা টনিকে কখনোই মারেনি বলে। কারণ টনিকে মারার কন্ট্রাক্ট অবডিয়াসই রাজাককে দিয়েছিল, যেটিকে রাজাক পূরণ করতে পারেনি। রাজাক তাকে টনিস্টাকে স্যুটটিকেও দেখায়, যেটিকে তারা মরুভূমি থেকে উঠিয়ে নিয়ে এসেছিল। এরপরে অবডিয়াস রাজাককে একেবারে প্যারালাইজ করে দেয় একটি হাইটেক গ্যাজেটের সাহায্যে, এবং তাদের সমস্ত অফিসার ওই সমস্ত আতঙ্কবাদীদের একেবারেই মেরে দেয়। এবং তারা নিজের সাথে সমস্ত হাতিয়ারকেই একেবারে নিয়ে চলে যায়, এবং আয়রন ম্যানের স্যুটও। এরপরে আমরা টনি স্টার্ককে দেখতে পাই, যে পেপারকে একটি পেন ড্রাইভ দিচ্ছিল, এবং সে বলে তার সন্দেহ রয়েছে অবডিয়ানি হয়তো সমস্ত হাতিয়ারকে আতঙ্কবাদীদেরকে বিক্রি করছে বলে। এই জন্যই তুমি তার কম্পিউটার থেকে সমস্ত ধরনের ডাটাকে নিয়ে এসে যাও এই পেন ড্রাইভের মধ্যে। এরপরে পেপার অবডিয়ার অফিসের মধ্যে পৌঁছে যায়। যেহেতু সে প্রথমে পার্টনার ছিল, তাই সে ওখানে কাজ করছিল, এই জন্য সে খুব সহজে ওখান থেকে আসা যাওয়া করতে পারত। এবং সে তার কম্পিউটার থেকে সমস্ত ডাটাকে একেবারে অ্যাক্সেস করে নেয়, যেখানে সে সেক্টর 16 সম্বন্ধেও জানতে পেরে যায়। এবং ওখানে সে একটি ভিডিওকেও খুঁজে পায়, এবং সে জানতে পেরে যায় যে টনিকে মারার প্ল্যান ওডিএস এর ছিল বলে। সে সমস্ত ডাটাকে নিচ্ছিল, তখনই ওখানে ওডিএস এসে যায়। কিন্তু এরপরও পেপার ওই সমস্ত ডাটাকে নিয়ে ওখান থেকে চলে যায়। ওডিএসও এগুলোকে বুঝতে পেরে যায়। এরপরে সে নিজের সায়েন্টিস্টের কাছে যায়, যারা স্যুটকে তো তৈরি করে দিয়েছিল, যেটি টনি স্টার্কের স্যুটের থেকেও অনেকটা বড় ছিল। কিন্তু ওই সমস্ত সায়েন্টিস্ট গুলো টনি স্টার্কের মতো আগ রিয়াক্টরকে বানাতে পারছিল না। এরপরে অবডিয়াস টনির কাছে পৌঁছে যায় এবং টনিকে প্যারালাইজ করে তার বডি থেকে আগ রিয়াক্টরকে একেবারেই নিয়ে নেয়। এবং সে বলে তোমাকে মারার কন্ট্রাক্ট আমি দিয়েছিলাম বলে। এবং এরপরে সে পেপারকেও মেরে দিবে এটাও বলে সে। এরপরে টনি যা হোক ভাবে নিজের ল্যাবের মধ্যে পৌঁছে যায়, যেখানে পেপার তার আগের আগ রিয়াক্টরকে একটি কাঁচের গ্লাসের মধ্যে রেখে দিয়েছিল। ওটাকে টনি নিয়ে নেয়, কিন্তু টনি আর উঠতে পারেনি। তখনই সেখানে জেমস রোড এসে যায় এবং টনিকে ওঠার জন্য সাহায্য করতে থাকে। এরপরে টনি ওই আগ রিয়াক্টরকে একেবারেই পড়ে নেয়, কিন্তু সে অতটাও বেশি পরিমাণে পাওয়ারফুলও ছিল না, এবং তার ওই আগ রিয়াক্টরের মধ্যে অতটাও বেশি পরিমাণে পাওয়ারও ছিল না। এরপরে টনি আয়রন ম্যান স্যুট পরে নেয় এবং ওখান থেকে চলে যায় সে পেপারকে বাঁচানোর জন্য। অন্যদিকে আমরা পেপারকে দেখতে পাই, যে শিল্ডের মেম্বারের সাহায্যে ওডিআর এর অফিসে যাচ্ছিল তাকে বন্দি করার জন্য। কিন্তু তখন অবডিয়াস টনি স্টার্কের ওই স্যুটটিকে একেবারেই তৈরি করে পরে নেয়, এবং যখন ওখানে পেপার এবং শিল্ডের আর্মিগুলো ওখানে চলে আসে, তখন অবডিয়াস সবাইকে মারতে শুরু করে দেয়। অবডিয়াস পেপারকে মারার আগেই ওখানে টনি স্টার্ক চলে আসে এবং সে পেপারকে একেবারে বাঁচিয়ে নেয়। এরপরে তারা দুজনে একটি রোডের কাছে পৌঁছে যায়, যেখানে তাদের মধ্যে খুবই একটি ভালো ব্যাটেল চলতে থাকে। এরপরে টনি উপরে উঠতে থাকে, যাকে ধরার জন্য অবডিয়াসও উপরে উঠতে থাকে। এরপরে অবডিয়াসের আয়রন ম্যান স্যুটটি একেবারে বরফে পরিবর্তন হয়ে যায়, কিন্তু টনির স্যুট একেবারেই ঠিক ছিল, কারণ টনি ওই স্যুটটিকে একেবারে আপগ্রেড করে নিয়েছিল। কিন্তু টনির আগ রিয়াক্টরের পাওয়ারও একেবারে শেষ হয়ে যাচ্ছিল, এই জন্য সেও কোনো মতে নিচে নেমে যায়। টনি আগ রিয়াক্টরের সেন্টারে পড়ে যায় এবং তখন ওখানে অবডিয়াসও এসে যায়। এরপরে টনির সাথে অবডিয়াসের লড়াই লেগে যায়। টনির স্যুটের থেকে অবডিয়াসের স্যুট অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী ছিল, এই জন্যই পেপারের সাহায্য চাই টনি। এবং সে বলে আগ রিয়াক্টরের পাওয়ারকে অন করে দেওয়ার জন্য। পাওয়ারকে অন করে দেওয়ার জন্য অবডিয়াসের আর্মারের মধ্যে একটি খুবই বড় ধরনের শক এসে যায়, যার ফলে অবডিয়াস ওই আগ রিয়াক্টরের মধ্যেই পড়ে যায়, যার ফলে তার মৃত্যু হয়ে যায়। এরপরে আমরা টনি এবং পেপারকে দেখতে পাই, যেখানে পেপার টনিকে তৈরি করছিল প্রেস কনফারেন্সের জন্য। তখনই ফিলিপ ওখানে এসে যায় এবং টনিকে একটি কাগজ দিয়ে বলে এটিতে যেটা লেখা আছে সেটা বলার জন্য, অর্থাৎ টনিকে মিথ্যা কথা বলতে হতো। কিন্তু টনি এটা আর বলে না এবং সমস্ত প্রেস কনফারেন্সের মধ্যে বলে দেয় সেই হলো আয়রন ম্যান। ওখানেই ওই মুভিটি একেবারে শেষ হয়ে যায়। এরপরে আমরা পোস্ট ক্রেডিট সিনের মধ্যে শিল্ডের ডাইরেক্টর নিক ফিউরিকে দেখতে পাই, যে টনির সাথে দেখা করার জন্য তার
ঘরে পৌঁছে যায় এবং সে বলে তুমি শুধুমাত্র একমাত্র সুপারহিরো নয়, এবং সে প্রস্তাব দেয় অ্যাভেঞ্জার ইনিশিয়েটিভের। এই মুভির মধ্যে আমরা সব থেকে প্রথমে অ্যাভেঞ্জার নামকে শুনতে পাই এবং এখানে এই মুভিটি একেবারে শেষ হয়ে যায়। বন্ধুরা, আমার এই এক্সপ্লেনেশনটা আপনাদেরকে কেমন লেগেছে কমেন্ট করে বলতে ভুলবেন না, এবং আমি এই চ্যানেলের মাধ্যমে মার্ভেলের সবকটি মুভিকে খুবই ভালোভাবে এক্সপ্লেন করব, এবং এটি সেই এক্সপ্লেনেশনের প্রথম পার্ট। বন্ধুরা, আজকের ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।